জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এদেশের গণমানুষের যে আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন যেন সম্পন্ন হয়, এমন একটি ইলেকশন হয় যে ইলেকশনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাবের নেতৃত্ব যেন ক্ষমতায় আসতে পারে, সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। বহু শহীদ এবং আহতদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা যে গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি, আগামী দিনে এমন একটা নির্বাচনে দেশের জনগণ চায় যাতে করে নির্বাচনের মাধ্যমে আবারও কোনো ফ্যাসিবাদ ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে ফিরে না আসে। এই ধরনের একটি নতুন বাংলাদেশ এদেশের জনগণ চায়। স্বাভাবিকভাবে একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়ে এসেছি যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ রাষ্ট্রকে এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা বলে এসেছি আগামী দিনে রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে আগামী দিনে জুলাই সনদের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা বারবার বলে এসেছি যদি সংস্কার না হয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো যদি সংবিধান সংশোধন না হয়, যদি খুনি এবং সন্ত্রাসীদের বিচার না হয়, তাহলে এটি দিবালোকের মতো পরিষ্কার আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে তারিখ ঘোষণা করা হয়েছে এটি নির্বাচনের নামে আরেকটি প্রহসন ছাড়া আর কিছুই হবে। আমরা খুবই পরিষ্কার করে বলেছি যদি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে হয়, তাহলে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়, তাহলে কালো টাকার ছড়াছড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়, তাহলে কোনোভাবেই সন্ত্রাস এবং ভোট বাক্স নিয়ন্ত্রণ এবং দখলের প্রতিযোগিতাকে থামানো যাবে না। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না হয়, তাহলে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠন করা সম্ভব হবে না। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন না হয়, তাহলে সকল ছোট্ট ছোট্ট দলগুলোর অংশগ্রহণ এখানে নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে আবারও একটি বড় দল এবং কয়েকটি দল মিলে যে সরকার গঠিত হবে, যে পার্লামেন্ট গঠিত হবে, সেখানে আবারও নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি হবে। সেখানে আবারও একদলীয় শাসন ব্যবস্থার দিকে দেশকে ঠেলে নিয়ে যাওয়া হবে। আমরা 54 বছরে যে পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন করে আসছি, সেই পদ্ধতিতে আপনারা লক্ষ্য করেছেন যেখানে জনগণের প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। এখানে একটি আসনে কেউ যদি 1,50,000 ভোট পায় এবং আরেকটি রাজনৈতিক দল যদি 1,51,000 ভোট পায়, তাহলে 1,51,000 ভোট যিনি পেয়েছেন তিনি বিজয়ী হবেন, আর বাকি 1,50,000 ভোট যিনি পেয়েছেন তাদের সকল ভোটই এখানে পচে যাবে বা এই ভোট কোনো কাজে আসবে না।
বর্তমান পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হবে না বর্তমান পদ্ধতি। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল কেন্দ্রীয় থেকে তাদের 300 আসনের নামের তালিকা দেবেন। এরপরে সেই তালিকাকে সামনে রেখে গোটা বাংলাদেশের প্রতিটি আসনে ভোটাররা, প্রতিটি আসনে প্রার্থীরা যে ভোট পাবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই ভোট এক জায়গায় একত্রিত করা হবে এবং সকল রাজনৈতিক দলের ভোট যোগফল করার পরে টোটাল ভোটের আনুপাতিক হারে প্রতিটি দলকে তাদের আসন বন্টন করে দেওয়া হবে আনুপাতিক হারে। তাহলে একটা আসনে যদি একটি দল 10,000 ভোট পায় তাহলে সারা দেশের এই ভোটে যোগ করে তাদের 2, 3, 4, 5, 10, 20, 50, 100টি আসন পাওয়ার একটা সুযোগ তাদের তৈরি হবে। সুতরাং এখানে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট হবে। এখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এখানে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের সকল দলের অংশগ্রহণ থাকার কারণে এটা ভারসাম্যপূর্ণ হবে এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ পাবে। বলা যায় যে পার্লামেন্টের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই একটা সরকার এবং দেশ পরিচালিত হবে এবং দেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হবে। আমরা এটি বারবার বলে আসছি, এখন সব কথা বলার সময় নেই। আমরা বলেছি পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে নতুন ফ্যাসিবাদের আবারও প্রতিষ্ঠা, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দেশ সামনের দিকে সকলের পরামর্শের ভিত্তিতে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এই জন্য আমরা জনগণের ভোটাধিকারের যথাযথ মূল্যায়নের জন্য, প্রতিটি ভোটকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য, স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যই আমরা পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। দুর্ভাগ্যজনক হলে সত্য, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার নির্বাচন কমিশন আগামী মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তিনি কোনো বক্তব্য বা সমাধান না করেই তিনি নির্বাচনের জন্য একটা টাইম লাইন তিনি ঘোষণা করেছেন। দুর্ভাগ্যজনক, বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখেছেন 15 তারিখে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী সংগঠনগুলো 18 সেপ্টেম্বরে তারা তাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করেছে। রাজধানীতে 19 সেপ্টেম্বর সারা বাংলাদেশের বিভাগীয় শহরে রাজনৈতিক দলগুলো তাদের বিক্ষোভ মিছিল কর্মসূচি, সমাবেশ কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। আগামী 26 সেপ্টেম্বর রয়েছে দেশব্যাপী জেলায় জেলায় এবং উপজেলায়, থানায় বিক্ষোভ কর্মসূচি 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত দলগুলো যুগপৎ কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, আপনি সংস্কার করবেন না, আপনি সংস্কারের নামে আপনারা খেলাধুলা করবেন, সময় ক্ষেপণ করবেন, এটি দেশের জনগণ মেনে নেবে না। সংস্কার করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য খুনি সন্ত্রাসীদের বিচার আওতায় আনতে হবে এবং ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এর মধ্য দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিয়েই আগামী দিনে জনগণের প্রতিনিধিত্বের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। আমি আবারও বলতে চাই, সেদিন রাজধানীর সমাবেশে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বলেছিলাম যে যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ না করে, মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারি
5ই আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত সরকার হিসাবে তাদেরকে অবশ্যই আবারও খুনি সন্ত্রাসীরা সময়ের ব্যবধানে তাদেরকে জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি করবে। আমি বুঝি না অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারছেন। আপনাদের হাতে এখন রাষ্ট্র রয়েছে, আপনাদের হাতে ক্ষমতা রয়েছে, আপনাদের কাছে জনগণের ম্যান্ডেট রয়েছে, জনগণের উইল অফ দি পিপল, জনগণের অভিব্যক্তির ভিত্তিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছেন। আপনারা যদি প্রক্লেমেশন, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন অথবা এর মাধ্যমে এটার আইন সাংবিধানিক ভিত্তি আপনারা দিয়ে না যান, তাহলে এটি হবে জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা। এটি হবে জুলাইয়ের যারা জীবন দিয়েছেন, জুলাই যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, জুলাই আন্দোলনের 18 কোটি মানুষের যে সমর্থন, সেই সমর্থন, আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা বিশ্বাসঘাতকতা করবেন যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি আপনারা না দেন। এটি হবে আপনাদের জন্য আত্মঘাতী। এটি জুলাই গণঅভ্যুত্থানের সাথে অবমাননাকর আচরণ ছাড়া অন্য কিছু নয়। এটি দেশের জনগণ হতে দেবে না। কোন কারণে আপনারা এটি করতে পারছেন না? কারা আপনাদের বাধার সৃষ্টি করছে? কারা আপনাদেরকে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? আপনাদেরকে হয় এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে হবে। আর না হলে জাতির কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কারা, তাদের নাম আপনাদেরকে জনগণের কাছে ঘোষণা করতে হবে। অন্যথায় এদেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিনে জনগণের যে দাবি, 18 কোটি মানুষের যে দাবি, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি যে দাবি, সেই গণদাবি বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা একটা রাজনৈতিক দল, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে চান না। তাদের বক্তব্য হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসবেন, নির্বাচিত পার্লামেন্ট আইনগত ভিত্তি দিবেন, হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বর্তমান ক্ষমতা পালন, দায়িত্ব পালন করছেন, যে উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের যে সরকার গঠিত হয়েছে, সেই জনগণের অভিপ্রায় হচ্ছে জুলাই সনদে আপনি আইনগত সাংবিধানিক ভিত্তি দিবেন। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তাদের হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বরং অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধারা জীবন দিয়ে বাংলাদেশে নতুন পরিস্থিতি এনে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ফসল, এদেশের 18 কোটি মানুষের আত্মত্যাগের ফসল এবং তাদের অভিব্যক্তির প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকেই এটির সাংবিধানিক ভিত্তি দিতে হবে। পরবর্তী রাজনৈতিক কোন দলের হাতে এটি ছেড়ে দেওয়া যাবে না। এটি আমরা মেনে নেব না, এটি আমরা হতে দেব না। প্রিয় ভাইয়ের আমার, আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ইসলামী সংগঠন। বাংলাদেশ জামায়াত ইসলামী সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যেই 300টি আসনে প্রার্থী নির্ধারণ করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী গোটা বাংলাদেশে আগামী মধ্য ফেব্রুয়ারির নির্বাচনকে সাদরে গ্রহণ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি আসনে আসনে আমাদের চলছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচন বিরোধী দল এটি বলার কোন সুযোগ নেই। বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে লাভ হবে না। আমরা নির্বাচনে অতীত ছিলাম, সকল গ্রহণযোগ্য নির্বাচনে
আগামী মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন বাস্তবায়ন করতে হবে, সেই ব্যাপারে সূচনা থেকেই আমাদের আমিরের জামাতের দাবি রয়েছে, বক্তব্য রয়েছে। বহুবারই উনি এই বক্তব্য দিয়েছেন। সুতরাং আমরা মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই 2026 সালে। তার আগে অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। তার আগে জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সংস্কার করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে। তার আগে খুনিদের বিচার হতে হবে এবং যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করার ঘোষণা দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা যে আন্দোলন শুরু করেছি এটি গণ আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের আন্দোলনের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী 26 তারিখের পরে আবারও কর্মসূচি দেওয়া হবে। এই কর্মসূচি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করেই আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ এই দাবি জনগণের দাবি, এই দাবি হচ্ছে 18 কোটি মানুষের দাবি, এই দাবি হচ্ছে খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিকের দাবি, এই দাবি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। দু একটা রাজনৈতিক দলের আনুগত্য স্বীকার করে যদি অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন কোন ষড়যন্ত্রের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত